প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো। এই করোনাকালীন মহাবিপদের সময়ে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তোমাদের প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাও। করোনাকে ভয় পেয়ে যদি তোমরা পড়াশোনা না করো তাহলে পিছিয়ে পড়বে। তাহলে অন্যান্য দিনের মতো আমাদের নিয়মিত কার্যক্রম অর্থাৎ অর্থনীতি বিষয়ের ক্লাস যথারীতি অদ্য 11 ঘটিকার সময় শুরু করছি। অর্থনীতি জগতের সকলকে স্বাগতম। আমার পরিচিতি প্রতিটি আগে থেকে দেওয়া আছে প্রতিটি ক্লাসে। আমার নাম মোহাম্মদ ইদ্রিস খান, পদবী সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কর্নেল আবুল ইয়ামুদ বিক্রম বিশ্ববিদ্যালয় কলেজ, সাতকানিয়া, চট্টগ্রাম। তোমাদের একটি বাড়ির কাজ ছিল। বাড়ির কাজ নিম্নলিখিত দ্রব্যগুলোর স্থিতিস্থাপকতা নির্ণয় করো। ওখানে আমি 10টি দ্রব্য দিয়েছিলাম, 10টা জিনিস। ওই 10টা জিনিসের স্থিতিস্থাপকতা, যেমন এখানে আছে ডাল, তুর, এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এগুলোর স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপক, কারণ দাম বাড়লেও এই সমস্ত দ্রব্যের ব্যবহার বক্তারা কমায় না, বরং যতটুকু দরকার অতটুকু তারা মুখ করবেই। আরেকটা দ্রব্য ছিল স্বর্ণ অলংকার। এটা একটি বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্য দামের পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, এজন্য স্বর্ণ অলংকারের চাহিদা স্থিতিস্থাপক হয়। এরপরে চতুর্থ দ্রব্য হলো সিগারেট, নেশা জাতীয়। এটি একটি নেশা জাতীয় দ্রব্য। বক্তারা যারা এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যে আসক্ত, দামের পরিবর্তনে নেশার কোনো পরিবর্তন হবে না, তাই এই দ্রব্যের চাহিদা বক্তার কাছে অস্থিতিস্থাপক। এরপর পঞ্চম দ্রব্য হলো কফি। এটা একটা বিকল্প দ্রব্য। যে সমস্ত দ্রব্যের বিকল্প দ্রব্যের সংখ্যা যত বেশি হবে তাদের চাহিদাও তত বেশি স্থিতিস্থাপক হবে। যেহেতু কফি বিকল্প দ্রব্য চা, তাই কফির দাম বাড়লে, চায়ের দাম কমলে মানুষ কফির পরিবর্তে চায়ের দিকে ঝুঁকবে। এজন্য এই দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। এরপর আছে কয়লা। কয়লা একটা বিভিন্নমুখী ব্যবহার আছে। এইসব দ্রব্যের দাম সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হবে। সুতরাং আমাদের এখানে কয়লার চাহিদা স্থিতিস্থাপক হবে। দুধের বিভিন্নমুখী ব্যবহার রয়েছে, কারণ দুধ থেকে ঘি, মাখন, পনির ইত্যাদি তৈরি করা যায়। এইসব দ্রব্যের দাম সামান্য পরিবর্তন হলে, অর্থাৎ সামান্য হ্রাস পেলে চাহিদার ব্যাপক পরিবর্তন হবে, তাই দুধের চাহিদা স্থিতিস্থাপক হবে। এরপর মোটর গাড়ি, বিলাসজাত দ্রব্য, কিন্তু ধনী পরিবার যারা আছে তাদের কাছে এই সমস্ত দ্রব্যের চাহিদা তারা কমায় না। পরিবার, অফিসের বড় বড় কর্মচারীর নিকট এর চাহিদা অস্থিতিস্থাপক, কারণ সাধারণ জনগণ এগুলো কিনতে পারে না, যেগুলো তাদের সামর্থ্য নেই। বিদায় ধনী লোকের কাছে মোটর গাড়ির চাহিদা হবে অস্থিতিস্থাপক। গরিব লোক যারা আছে, যারা কেনার সামর্থ্য নেই, তাদের কাছে এইসব দ্রব্যের চাহিদা হবে স্থিতিস্থাপক।
ঘড়ি একটা অতি প্রয়োজনীয় সামগ্রী। যারা ঘড়ি ব্যবহার করে, যাদের সময়ে হিসাব রাখা জরুরি, তার জন্য এর চাহিদা অস্থিতিস্থাপক। তারপর টেলিভিশন, এটা একটা বিকল্প দ্রব্য বা বিলাসজাত দ্রব্য। টেলিভিশন একটা বিলাসজাত দ্রব্য। এর দাম বাড়লে এক শ্রেণীর মানুষ আছে যারা এর ব্যবহার কমাবে না। বিলাসজাত দ্রব্য দাম বাড়লে এর চাহিদা স্থিতিস্থাপক হয়। আজকের ক্লাসে আমরা একটা ছবি দিয়েছি। ছবি দেখে তোমরা হয়তো বুঝতে পারছো এটা কি হতে পারে। তোমরা যারা ক্লাস সরাসরি এনজয় করছো তারা বুঝতে পারছো। তাহলে কি হতে পারে? এটা কি উৎপাদন। উৎপাদন আমাদের প্রথম শিক্ষণ হলো উৎপাদনের ধারণা। প্রোডাকশন বা উৎপাদন কি? সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে না, সে শুধু প্রকৃত প্রদত্ত দ্রব্যের রূপ বা আকার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এটি অর্থনীতির উৎপাদন হিসাবে পরিচিত। সুতরাং উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধি করাকে বোঝায়। একটা আমরা উদাহরণ দিয়ে বিষয়টি আরো পরিষ্কার করে বুঝেছি। ধরো তোমার মানুষ বন থেকে কাঠ সংগ্রহ করে। কাঠের বহুবিধ উপযোগ আছে। কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা যায়, আবার কাঠ রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। বড় বড় মিল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ছাদ তৈরি অথবা রেলওয়ে স্লিপার তৈরিতেও কাঠ ব্যবহৃত হয়। তাহলে অর্থনীতিতে উৎপাদনকে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অধ্যাপক ড্যানিয়েল বি সুইটসের মতে উৎপাদন হলো এইরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। অধ্যাপক মার্শাল উৎপাদনের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে। এই বস্তু জগতে মানুষ প্রকৃত প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এইরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়। অর্থনীতিবিদ পেশারের মতে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বুঝায়, তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বুঝায়। এরপরের শিকড়পল উৎপাদনের ভিন্ন উপকরণ এবং তাদের বৈশিষ্ট্য। উৎপাদনের কিছু ফ্যাক্টর আছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতাম। এখন উৎপাদনের সাথে আরো একটি নতুন ফ্যাক্টর যোজন করা হয়েছে, সেটি হচ্ছে প্রযুক্তি। তাহলে উৎপাদনের উপকরণ কি? হোয়াট ইজ ফ্যাক্টর অফ প্রোডাকশনস? তাহলে কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবাকর্ম প্রয়োজন সেগুলিকে উৎপাদনের উপকরণ বলে। যেন উৎপাদনের উপকরণকে আমরা একটা গাণিতিক কনসেপ্টের মাধ্যমে দেখাইছি। Y equal to G is a function of land, labor, K, R, Q, U, A, যেখানে Y হচ্ছে প্রোডাকশন আর G হচ্ছে
অপেক্ষকের চিহ্ন। ল্যান্ড হচ্ছে ল্যান্ড ভূমি। আর লেবার উপকরণের শ্রম, ক্যাপিটাল। আর র মেটেরিয়ালস ও অর্গানাইজেশন। আর ইউ হচ্ছে উৎপাদনের মাত্রা, রিটার্ন টু স্কেল। এ হচ্ছে দক্ষতার সহ এফিসিয়েন্সি ভ্যারিয়েবল। তাহলে অর্থনীতিতে এই ফ্যাক্টরগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা ভূমির কথা বলবো। অর্থনীতিতে উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমি। সাধারণত ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি পদার্থ সেই সব বস্তুকে বোঝায় যেখানে মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জন করা যায়। তাহলে ভূমির কতিপয় বৈশিষ্ট্য রয়েছে। ভূমি প্রকৃতির দান, মানুষ এটা সৃষ্টি করতে পারে না, মানুষ তার ইচ্ছা মতো ভূমির যোগান বাড়াতে বা কমাতে পারে না। তাহলে প্রকৃতি প্রদত্ত, মানুষ যেটাতে ইনভেস্ট করে অধিকতর উৎপাদন করে সেটাই ভূমি বলেছি। 2 নম্বর হচ্ছে প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ। চিত্রে লক্ষ্য করা যায় ভূমি যোগান একটা প্রকৃতি ভূমির যোগান সীমাবদ্ধ আমরা বলেছি। একটা বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। চিত্রে ভূমি অক্ষে ও কিউ ভূমির যোগান আর লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। ভূমির যোগান যখন এসএস অস্থিতিস্থাপক নির্দেশ করে, অর্থাৎ দাম বৃদ্ধি পেয়ে ওপি 0 থেকে ওপি 1 হলে ভূমির যোগান ও কিউ 0, তাহলে সীমাবদ্ধ। 3 নম্বর, ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য আছে, কারণ সকল ভূমি সমান উর্বর নয়। কিছু ভূমি বেশি উর্বর আর কিছু ভূমি কম উর্বর। এই জন্য উর্বরতার পার্থক্যের কারণে ভূমিতে খাজনার সৃষ্টি হয়। তাহলে বেশি উর্বর জমির জন্য বেশি খাজনা ব্যয় করতে হয়, আর কম উর্বর জমির জন্য কম খাজনা ব্যয় করতে হয়। তাহলে 4 নম্বর হচ্ছে ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি অধিকতর প্রযোজ্য। তাহলে স্বাভাবিকভাবে তোমরা প্রশ্ন করতে পারো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? উৎপাদনের 3টি বিধি আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি। এটা ফাইনাল পরীক্ষার জন্য বেশিরভাগ বছর দেখা যায় এই প্রশ্ন পরীক্ষকরা দিয়ে থাকে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? তাহলে উত্তরে আমরা বলবো, এক টুকরা বা এক খণ্ড জমিতে শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে, সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। তাহলে এই বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এখানে একদিকে আউটপুট আর একদিকে কোয়ান্টিটি অফ লেবার। ভূমি অক্ষে লেবার ক্যাপিটাল দেখানো হয়েছে আর লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। তাহলে ক্রমহ্রাসমান হারে এখানে উৎপাদন বাড়ছে। যেমন চিত্রে OQ1 is greater than Q1 Q2 is greater than Q2 Q3 is greater than Q1 Q4। 5 নম্বর, ভূমি স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে শিফট করা যায় না, তবে শুধু সেটার মালিকানা
পরিবর্তন করা যায়। মালিকানার ভিত্তিতে মানুষ ভূমিকে চিনতে পারে, এটা কার ভূমি, ভূমির প্রকৃত মালিক কে। 6 নম্বর, ভূমি প্রকৃতি একটি নিষ্ক্রিয় উপাদান, ইনঅ্যাক্টিভ এলিমেন্ট। অন্যান্য উপকরণের মতো এটি সচল নয়। 7 নম্বর, ভূমি চিরস্থায়ী, এর বিনাশ নেই, অতীত, বর্তমান ও ভবিষ্যতে সবসময় এর অস্তিত্ব বিদ্যমান। 8 নম্বর, ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ যোগান দাম নেই। 9 নম্বর, ভূমির আদিম ও অক্ষয় ক্ষমতা আছে। 10 নম্বর, ভূমির অবস্থানগত কারণে এর গুরুত্বের পার্থক্য ঘটে। যেমন একজন লোকের 3টা ভূমি আছে, একটা লোকালয়ে অর্থাৎ একটা বাড়ির পাশে আর একটা বাড়ি থেকে অনেক দূরে, তাহলে দূরের ভূমি যেটা আছে সেটার গুরুত্ব কম, বাড়ি থেকে সেটার খাজনাও কম। 11 নম্বর, যেহেতু ভূমির যোগান সীমাবদ্ধ, তাই এর আয় নির্ধারণ পদ্ধতি স্বতন্ত্র। 12 নম্বর, ভূমির বিভিন্ন উৎপাদনের কাজে ভূমিকে বিভিন্ন ধরনের উৎপাদন কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ ভূমির বহুবিধ ব্যবহার রয়েছে। তাহলে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় ভূমির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়বা। তাহলে 2 নম্বর ফ্যাক্টর কি? শ্রম। শ্রম বলতে আমরা সাধারণত শারীরিক পরিশ্রমকে বুঝি। অর্থনীতিতে শ্রমের আওতা ব্যাপক। উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে শ্রম বলা হয়। অধ্যাপক মার্শালের মতে মানসিক ও শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয়, তাই হলো শ্রম। শ্রমেরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যতক্ষণ শ্রমিকের জীবনে শক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে, অর্থাৎ একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ শ্রম বিক্রি করতে পারে, তাই শ্রম হলো উৎপাদনের একটি জীবন্ত উপকরণ। শ্রম ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। যে সময়টি অবহেলায় বা অন্য যে কোনোভাবে অতিবাহিত হয়, যা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। 4 নম্বর, অধ্যাপক মার্শালের মতে শ্রমিক তার শ্রম বিক্রি করে মাত্র, কিন্তু নিজেকে বিক্রি করে না। তাই বলা যায় শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য। 4 নম্বর, শ্রম যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে, এক পেশা হতে অন্য পেশায় স্থানান্তরিত হয়, তাই বলা হয় শ্রম একটি গতিশীল উপাদান। 5 নম্বর, নিয়োগকর্তার সঙ্গে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা শ্রমবহুল দেশে তেমন থাকে না। 6 নম্বর, শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্যও বটে, অর্থাৎ শ্রমিক নিজে ভোক্তা। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। 9 নম্বর, অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান, কারণ অধিক মজুরিতে শ্রমিক আরাম আয়েশ পছন্দ করে। শ্রম বিক্রয়ের জন্য শ্রমিকের উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। অধ্যাপক মার্শালের মতে শ্রম বিক্রি হলো শ্রমিককে অবশ্যই শ্রম কেন্দ্রে উপস্থিত থাকতে হয়। 10 নম্বর, শ্রম সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে মূলধন। মূলধন উৎপাদনের তৃতীয় উপাদান।
সাধারণত মূলধন বলতে আমরা টাকা পয়সা ধন দৌলতকে বুঝি, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। যেমন কৃষকের বীজ দান, যা পরবর্তী বছর অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়। মূলধনের বৈশিষ্ট্য: মূলধন উৎপাদনশীল। 2 নম্বর, মূলধন মানুষের অতিশ্রমের ফল, অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। 3 নম্বর, মূলধন হলো সঞ্চয়ের ফল। বর্তমান যুগ বিরতি থেকে এই সঞ্চয় ভান্ডার তৈরি করা যায়। আমরা জানি অর্থনীতিতে সঞ্চয় কি। আমরা যদি একটি সমীকরণের সাহায্যে দেখাই S = Y - C, এখানে S সঞ্চয়, Y I C কনজাম্পশন। চার নম্বর, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যেহেতু মূলধন সৃষ্টি করা হয়, তাই বলা যায় মূলধন উৎপাদন খরচ, মূলধনের উৎপাদন খরচ আছে। 5 নম্বর, মূলধন চিরস্থায়ী নয়, এটি ক্ষণস্থায়ী উপাদান। 6 নম্বর, মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। 7 নম্বর, মূলধন সমজাতীয় নয়। 8 নম্বর, মূলধন তুলনামূলকভাবে গতিশীল। আধুনিক কালে মূলধনের আওতা ব্যাপক হয়েছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্য সামগ্রী সহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত, যা অধিক উৎপাদনের জন্য উৎপাদনে পুনরায় বিবেচিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের অপরাপর উপকরণ, ভূমি, শ্রম ও মূলধন আনুপাতিক সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা তাকে সংগঠন বলে। এক কথায় বলতে গেলে ভূমি, শ্রম, মূলধন এই 3টি জিনিসকে একত্রিত করে যিনি সমন্বয় সাধনের কাজ করেন তিনি সংগঠক বা উদ্যোক্তা। তার অনেকগুলি শিরোনাম আছে। তাহলে তিনি, এই লোকটা ইন্ডাস্ট্রিতে অনেক বড় অবদান রাখে। ওনাকে, উদ্যোক্তাকে বা সংগঠককে ভূমি, শ্রম, মূলধন এগুলোকে একত্রিত করে সমন্বয় সাধনের কাজ তাকে করতে হয়। মুনাফা অর্জনের জন্য লাভ লোকসানের ঝুঁকি তাকে নিতে হয়। তাহলে তারও কিছু বৈশিষ্ট্য আছে। একজন সংগঠক, তাহলে তার অনেক ঝুঁকি আছে। এই জন্য ব্যবসা ক্ষেত্রে মালিক তাকে ঝুঁকি গ্রহণের জন্য এক ধরনের পুরস্কার দেয়, সেটা হচ্ছে মুনাফা। তাহলে সংগঠনের বৈশিষ্ট্য: সংগঠক ও উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম। 2 নম্বর, সংগঠনকে জীবন্ত উপকরণ হিসাবে বিবেচনা করা যায়। 3 নম্বর, উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান তথা উৎপাদনের সাথে সংগঠন সম্পৃক্ত। 4 নম্বর, সংগঠনের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন ও সর্বোচ্চ জনকল্যাণ সাধন। 5 নম্বর, সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে। আধুনিক বৃহতায়তন জটিল উৎপাদন ব্যবস্থাকে সুচারুরূপে তত্ত্বাবধান ও পরিচালনা করার জন্য সংগঠনের ব্যাপক গুরুত্ব আছে। যেই কারণে অর্থনীতিতে সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান হিসাবে আত্মপ্রকাশ করে। এরপরে ফ্যাক্টর হলো প্রযুক্তি, টেকনোলজি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তি ছাড়া কিছু করা সম্ভব না। উৎপাদনের 4টি উপকরণকে নিয়োগের মাধ্যমে
সর্বাধিক পরিমাণ উৎপাদন লাভের উদ্দেশ্যে যথাসম্ভব দক্ষতার সাথে উৎপাদন কার্য উপকরণ নিযুক্ত করার কৌশলকে প্রযুক্তি বলে। আধুনিক অর্থনীতিতে এর গুরুত্ব সম্পর্কে অধ্যাপক সুম্পিটার বলেন, টেকনোলজিক্যাল progress is the only determinant of economic progress. ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানে সমাপ্ত হলাম। তোমাদের উত্তর সাফল্য কামনা করি। তোমরা বাসায় বেশি বেশি পড়বে, করোনার বইয়ে তোমরা ভীত হবে না, বেশি বেশি পানি খাবে আর লেবুর শরবত। ওকে।